রায়, আপনাদেরকে প্যাথোলজি ক্লাসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি। আজকে ক্লাস থেকে যে বিষয়টা আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে ইনফ্রাকশন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যেহেতু এগুলো একটা ধারাবাহিক ভাবে চলছে, রক্ত স্বল্পতা এনিমিয়া নিয়ে আলোচনা করেছিলাম, লক্ষণগুলো আলোচনা করেছিলাম, তারপরে কারণ আলোচনা করেছিলাম, এরপরে আলোচনা করেছিলাম ডিভিটি, ডিপ ভেন থ্রম্বোসিস। এই থ্রম্বোসিস আলোচনা করতে করতে আলোচনা করা হয়েছিল আপনাদের সাথে ডিপ ভেন থ্রম্বোসিসের যেটা হার্টে হয় সেটাকে বলা হয় অ্যাম্বোলিজম। এই যে অ্যাম্বোলিজম, এই অ্যাম্বোলিজমের পরের আজকে কিন্তু আলোচনা, অর্থাৎ অ্যাম্বোলিজমটা আমাদের পালমোনারি অ্যাম্বোলিজম। তো এই যে পালমোনারি অ্যাম্বোলিজম, এটা কি, পালমোনারি অ্যাম্বোলিজমের লক্ষণ, উপসর্গগুলো, এই বিষয়টা আমরা যখনই বুঝতে পারি, এরপরে আজকে যে ইনফ্রাকশন, এটা কিন্তু তাহলে একদম সহজ হয়ে যাবে। কারণ পালমোনারি অ্যাম্বোলিজম এর সাথে ইনফেকশনের কিন্তু একদম গভীর সম্পর্ক রয়েছে। কারণ একটা রোগের সাথে আর একটা রোগ কিন্তু খুবই সম্পর্কযুক্ত। এবং দেখেন এখানে কি, পালমোনারি অ্যাম্বোলিজম হলো একটি মেডিকেল ডিসঅর্ডার ঘটে, যেটা আমাদের রক্তে জমাট বাঁধে। এটা কোথায় হয়? আমাদের রক্তনালী বা শিরাতে হয়। সেটার ডিভিটি আমাদের কোথায় থাকে? আমাদের পালমোনারিতে থাকছে। সেটাকে বলতেছে আমরা পালমোনারি অ্যাম্বোলিজম। এখন এই যে রক্ত সরবরাহ করছে আমাদের ধমনী বা ফুসফুসে, রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এখন ফুসফুসে এক বা একাধিক ধমনী যখন ব্লক হয়ে যায়, তখন কি হয়? তার কারণে রোগীর শ্বাসকষ্ট, বুকে ব্যথা থাকে। এই বুকে ব্যথা থাকে, যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলোই কিন্তু আমাদের কোথায় হচ্ছে? ইনফ্রাকশনে হচ্ছে। এবং ইনফ্রাকশনে যেটা আমরা বলছি বা কলা বিনষ্টই বা ইনফ্রাকশন, ইনফ্রাকশন হচ্ছে হৃদযন্ত্রের একটি রোগ, যেখানে হৃদপেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি সাধারণত একটি করোনারি ধমনীতে রক্ত জমে যাওয়ার ফলে ঘটে থাকে। তাহলে আমাদের করোনারি ধমনীটা বুঝতে হবে। যদি আমার এখানে নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায়, এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, তো যতক্ষণ আমি পারি আমি চেষ্টা করব ক্লাস নিতে। যদি তারপরে যদি আমার মোবাইলের একদম নেটওয়ার্ক প্রবলেম হয়, তাহলে আজকের ক্লাস আর কন্টিনিউ করা হবে না। আমি যতদূর পারি আমি চেষ্টা করে যাচ্ছি। এখন মায়োকার্ডিয়াল ইনফেকশন। এখন এই যে আমরা ইনফ্রাকশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা হার্ট অ্যাটাক। একদম সহজভাবে যদি বলি, হার্ট অ্যাটাক। আমরা হার্ট অ্যাটাকের প্রত্যেকের নাম শুনেছি তো নাকি? ইনফেকশনটার জন্য কিন্তু আমরা হার্ট অ্যাটাকের কথা, অর্থাৎ তীব্র মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে রোগীর করোনারি ধমনী অবরুদ্ধ হয়ে যায় এবং সে হার্ট অ্যাটাক করে। এখন এই যে রোগটা, অর্থাৎ হার্ট অ্যাটাকটা হয় কেন হয়? কারণ দেখেন এখানে কোলেস্টেরল থাকছে, কোলেস্টেরলে আটকে যাচ্ছে এবং আমাদের ব্লাড ক্লট হচ্ছে, এবং আর্টারিতে যে এই ক্লট আকারে কিন্তু এটা কি হচ্ছে, আপনারা যদি একটু দেখেন, এইখানে আমি পেন দিয়ে দাগিয়ে দিই। এই যে এখানে দেখেন, এখানে যদিও একটা দাগ আগের থেকে ছিল আমাদের আর্টারিতে, এই যে এই হচ্ছে ব্লাড ক্লট। ব্লাড ক্লট এইটার কারণেই দেখেন এখানে কিন্তু ডাইং মাসেল, অর্থাৎ আমাদের ইনফেকশনের কারণে কিন্তু এখানে কোষটা কিন্তু মরে গেছে। এখানে দেখেন এই কালো, এই এই অংশটা কালো দেখা যাচ্ছে কি? এখন আমাদের হেলদি মাসেলের রংটা কিন্তু ঠিক আপনার হালকা হলুদাভ থাকছে, লাল থাকছে। করোনারি আর্টারি, এখন আমাদের করোনারি আর্টারি তো এই একটা আমাদের অনেকগুলো করোনারি আর্টারি রয়েছে। এই যে করোনারি আর্টারি গুলো রয়েছে, এর কোনো একটা যদি আপনার রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা দেয়। সেই লক্ষণগুলো আমাদের কি করতে হবে? পরীক্ষা করতে হবে। যেমন প্রাথমিকভাবে এনজিওপ্লাস্টিক করোনারি ধমনীতে যখন আমাদের রক্তের প্রবাহ সমস্যা হয়, মানে রক্ত জমাট বেঁধে যায়, দ্রবীভূত করার জন্য তখন ক্লট ব্রেকিং ওষুধ প্রয়োগ করে আপনার মডার্ন মেডিসিনে।
তারপরে কি করা হয়, এনজিওপ্লাস্টিকের বা থ্রোম্বোলাইসিসের মাধ্যমে কিন্তু আপনার এখানে তার জন্য যে ট্রিটমেন্টটা শুরু করা। এখন এনজিওপ্লাস্টিক 1983 সাল থেকে আপনার এটা মোটামুটি প্রচলন শুরু হয়েছে। এখন এনজিওপ্লাস্টিকে করোনারি ধমনীতে আমাদের বিভিন্নভাবে, অর্থাৎ এই যে ইনফেকশন মায়োকার্ডিয়াল যে প্রবলেমটা আছে, এটা ট্রিটমেন্টের মাধ্যমে কি করে, ওইখানে প্রথমে এনজিওপ্লাস্টিকের ফলে প্রথমে কি একটা বেলুন স্ফীত করে, অর্থাৎ এই যে ট্রিটমেন্ট এগুলো 3D-তে আমাদের দেখানোর আমি চেষ্টা করব পরবর্তীতে। অ্যাম্বুলস থাকছে, এখন অ্যাম্বুলসের মধ্যে ইলেকট্রোকার্ডিওগ্রাফির মাধ্যমে যখন ইসিজি করছি, ইসিজি করলে ওখানে প্রবলেম দেখা যাচ্ছে, তখন কি করা হচ্ছে, তখন তাকে একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে বলছে যে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন অ্যাম্বুলেন্সের মাধ্যমে যখন তাকে হসপিটালাইজেশন করা হলো, হসপিটালাইজেশন করার পরে ডাক্তার পরীক্ষা করে বললে কি যে তার সমস্যা আছে, জরুরি কখনো তার বাইপাস করে রুগীকে বাইপাস সার্জারি করা লাগবে। বাইপাস সার্জারি করা লাগে কিন্তু এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে তখন বাইপাস সার্জারি করে। তাহলে বাইপাস সার্জারি এটার স্বল্প মেয়াদি যদি করা হয় তাহলে থ্রোম্বোলাইসিসের সাথে তুলনা করা হয়। এর মাধ্যমে যদি আপনি দেখেন প্রাথমিকভাবে এনজিওপ্লাস্টিকের মৃত্যু হার কম। এনজিওপ্লাস্টিক এগুলো সব সার্জারি বিভিন্ন জিনিস, আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এখন এখানে 100 জন রোগীর যদি চিকিৎসা করে, তার মধ্যে অল্প কিছু রোগীর হচ্ছে প্রবলেম হয়, কিন্তু ম্যাক্সিমাম তার পরিবর্তন হয়। কারণ থ্রোম্বোলাইসিসের মাধ্যমে স্ট্রোক হয়, অনেক সময় কিন্তু স্ট্রোক হয়ে যায়। এনজিওগ্রাফির মাধ্যমে এটার হার হচ্ছে 0.7%, আর থ্রোম্বোলাইসিসের মাধ্যমে যদি ট্রিটমেন্ট করে সেখানে স্ট্রোকের হার কিন্তু 2.0%। তাহলে এখানে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তারপর রোগীর ঝুঁকি যত বেশি, এখন থ্রোম্বোলাইসিসের তুলনায় এনজিওপ্লাস্টিকের ট্রিটমেন্টটা কিন্তু আরো সহজ। এখন আমরা যখন এই বিষয়গুলো, অর্থাৎ এনজিওপ্লাস্টিক কেন আমি এখানে বর্ণনা করতেছি, কারণ এই বিষয়টা আমাদের জানতে হবে। কারণ হার্ট অ্যাটাকের সাথে স্ট্রোকের এই বিষয়গুলো কিন্তু ইনফেকশনের সাথে সম্পর্কযুক্ত। কারণ আপনার যদি তার শরীরের উচ্চতা ওজন অনুসারে ধর মায়োকার্ডিয়াল ইনফেকশন হলো, শরীরের যদি বুঝতে হয়, ডাক্তাররা কি বলবে, একটা এনজিওপ্লাস্টিক পরীক্ষা করতে বলবে। এখন এনজিওগ্রাফি করবে। এখন ডান কর্নারি ধমনীতে প্রক্সিমাল থ্রোম্বোটিক অকুলেশন, যেটাকে বলা হচ্ছে TIMI, এর প্রবাহটা দেখবে। বাম করোনারি ধমনী স্বাভাবিক ছিল কিনা এটা দেখবে। এবার থ্রোম্বো অ্যাসপিরেশনের পর একটা বেলুন এর মধ্যে প্রবেশ করিয়ে আপনার প্রিডিলেটেশন যে পদ্ধতি, ওইখানে আপনার প্রক্সিমাল সেগমেন্ট গুলো ভালোভাবে দেখা হয়। তারপরে থ্রম্বিক যে বিষয়টা রয়েছে, স্টেনোসিস সহ ডান করোনারি ধমনী প্রবাহ, এইগুলো কিন্তু সব দেখে। এরপরে কি করে, ক্ষত স্থানে ড্রাগ অ্যালুটিং স্টেন্ট স্থাপন করে, এরপরে এনজিওগ্রাফি করে মায়োকার্ডিয়াল ব্রাশ স্কোরের মাধ্যমে কি করে করোনারি আপনার TIMI3 প্রবাহ এগুলো দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন পরীক্ষা করার পরে তারা বলে যে এইটা সাকসেসফুল হয়েছে। থ্রম্বোলাইটিক যে সমস্যাগুলো ছিল সেগুলো কি আছে পরীক্ষার মাধ্যমে এটা সমাধান করা হয়েছে। এখন এর যে ঝুঁকি, সাধারণত এই ঝুঁকিটা কাদের বেশি থাকে, যাদের বয়স 70-এর বেশি হচ্ছে, তারপরে পূর্বে যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ঘটে থাকে, তার যার হার্ট রেট 100 আপনার যদি 100 যদি বেশি থাকে, বিশেষ করে সিস্টোলিকের রক্তচাপ যদি আপনার 100-র নিচে চলে আসে, সিস্টোলিক বা এর যদি পূর্ব মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন থাকে, আপনার সিস্টোলিকে যদি খুব বেশি পার্থক্য থাকে, সিস্টোলিক আর ডায়াস্টোলিক, অর্থাৎ 120/80, সেখানে যদি 100-র নিচে যদি নেমে যায়, হার্ট রেট যদি আপনার কমে যায় অনেক, তাহলে তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো খুবই ক্ষতিকারক এবং তাদের জন্য কিন্তু খুব সমস্যা তৈরি হয়। আর এই সকল ক্ষেত্রে কি বলা হয়,
আর যে এই সমস্যা হলে সাধারণত রেফার করা হয় একজন কার্ডিওলজিস্টের কাছে, এবং তাকে পাঠানো হয় ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ বা ট্রমা সার্জন। এখন আমাদেরকে এই দুইটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যখনই আপনি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এই বিষয় নিয়ে আপনি রুগী দেখবেন। তাহলে আপনাকে একজন কার্ডিওলজিস্ট সে কোন কোন বিষয় পড়ছে, কি কি বিষয়ে তার অভিজ্ঞতা লাভ করছে, সেটাকে আপনাকে বুঝতে হবে। এরপরে আপনি ইমার্জেন্সি মেডিসিনের ক্ষেত্রে ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ যারা আছে বা ট্রমা সার্জন এরা কি ধরনের ট্রিটমেন্ট করে এই বিষয়টাও আপনাকে কি করতে হবে, একটা ধারণা রাখতে হবে। তাহলে কি হবে, ওই রুগীদের হার্ট অ্যাটাকের সময় যে আমি কিছু নর্মাল কিছু নিয়ম কানুন সাজেস্ট করব সেই বিষয়টা আপনি বলতে পারবেন। এরপর অপারেশন থিয়েটারে যেটা ইমেজিং পরীক্ষাগুলো আছে সেগুলো আপনারা দিতে পারবেন। ইমেজিং পরীক্ষা থাকে, তারপরে আপনার ব্লাড পরীক্ষা, ব্লাডের অনেক পরীক্ষা থাকে, হেমোলাইটিক পরীক্ষা যেগুলো বলা হচ্ছে। তারপর ডায়াগনস্টিক বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে কিন্তু আপনার একটা ধারণা থাকতে হবে। এই ধারণা যখন থাকবে তখন আপনি ইনফ্রাকশনের আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। তাহলে ইনফ্রাকশন কি? ইনফ্রাকশন হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সাধারণত হার্ট অ্যাটাক নামে পরিচিত। আমরা যেটা হার্ট অ্যাটাক বলি সেটাকেই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে। আর ইনফ্রাকশনটাই হচ্ছে বেশিরভাগ পরিচিত হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটাই। এখন সাধারণত হার্ট অ্যাটাক যেটা রয়েছে অনেক সময় বলে ইসকেমিয়া। এখন ইসকেমিয়া বলতে কিন্তু একই রোগকে বোঝানো হচ্ছে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, দেখেন ইনফ্রাকশন বলতে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সেটাকে আমরা সাধারণত হার্ট অ্যাটাক বলছি, আবার এটাকে বলে ইসকেমিয়া। আবার ইসকেমিয়া কিভাবে, দীর্ঘদিন অক্সিজেনের অভাবের কারণে হৃৎপিণ্ডের পেশিগুলোর যদি অপরিবর্তনীয় মৃত্যু ঘটে সেটাকে কিন্তু ইসকেমিয়া বলে, অনেকে বলে ইসকেমিক স্ট্রোকও অনেকে বলে। তাহলে এটি একটি মেডিকেল টার্মিনোলজি অনুসারে আমাদের মেডিকেলে যে আমাদের শরীরের রক্ত জমাট বাঁধার কারণে রক্তের প্রবাহ বাধাগ্রস্ত হওয়াটাই হচ্ছে ইনফ্রাকশন। এখন বিগত কয়েক দশক ধরে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চিকিৎসা উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে, যেটা আমি আপনাকে বর্ণনা করলাম। এই বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। যদি সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? যদি আপনার বুঝতে প্রবলেম হয় আপনারা অবশ্যই জানাবেন। আহ এখন এখানে আপনারা কি বুঝলেন সেটা বলেন। বলুন। এখন এই রোগের ক্ষেত্রে আমাদের কি কি লক্ষণ হয় আপনি একজন পড়ে বলুন তো, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে স্যার। এই রোগের একজন দেখে সাধারণ বলুন। লক্ষণগুলি হলো এই রোগের সাধারণ লক্ষণগুলি হলো বুকে প্রবল ব্যথা 30 মিনিট, শ্বাসকষ্ট, বমি ভাব, ঘাম। হ্যাঁ, খুব সুন্দর। এবার দেখেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সাধারণত আমরা কি জানি, হার্ট অ্যাটাক নামে জানি। এখানে কি হয়, অক্সিজেনের অভাব হয়। এখন অক্সিজেনের যদি অভাব হয় তাহলে আমাদের কি কি লক্ষণ আসে? আরো কিছু জিনিস দেখেন, বুকে অসহ্য চাপ অনুভূত হয়, সেখানে একটা মোচড়ানো একটা ভাব, অস্বস্তি ভাব, একটা ব্যথা অনুভব হয়। এরপরে কি হয়, যেহেতু এখানে অক্সিজেনের প্রভাব কম হচ্ছে তাহলে রুগী বলতে পারে আমার বাহুতে বা আমার অন্যান্য যে অঙ্গগুলো রয়েছে, চোয়াল, পিঠ, পাকস্থলীর উপরে অংশে কিন্তু ব্যথা হতে পারে, অস্বস্তি সে অনুভব করতে পারে। ঠিক আছে? আপনি আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখানে আপনার বলুন তো, ঘাম বা এই ধরনের আরো কিছু বর্ণনা আপনার করুন তো, এই ধরনের কি কি আর লক্ষণ আমরা পেতে পারি?
স্যার নর্মালি হার্টের রোগী মানে একটা অস্থিরতা ভাব থাকে এবং বুকে তো প্রচন্ড ব্যথা থাকে এবং তিনি যে অস্থির হয়ে পড়ে এবং প্রচন্ড হারে ঘামতে থাকেন এবং তার যে একটা শ্বাসকষ্ট হচ্ছে বা উনি যে প্রপারলি মানে শ্বাস নিতে পারছেন না সেটা তাকে দেখে বোঝা যায়। হ্যাঁ, এই যে বোঝা যাওয়ার একটা লক্ষণ আমি আপনাদের কাছে একটু শুনতে চাচ্ছি যে বোঝা যায়, তাহলে আমরা বোঝা যাওয়ার ক্ষেত্রে আর কোন লক্ষণটা আমরা বলতে পারি যে লক্ষণটা আসলে খুবই গুরুত্বপূর্ণ? দেখেন, যখন নিঃশ্বাসটা আটকে যায়, খুব একটা কমন লক্ষণ আছে, ঘামের সাথেই সম্পর্কযুক্ত, আপনারা দেখলে বুঝতে পারবেন। বলেন তো সেটা কি হতে পারে? বলুন তো, একটা করুন। স্যার প্রথম থেমে যায়। হুম, হচ্ছে, আপনার কথাটা একদম প্রায় কাছাকাছি আসে। দেখেন, আমি বলি, আপনি একটা রুগী যদি দেখেন, এখানে কিন্তু উল্লেখ করা আছে শ্বাসকষ্ট, এটাকে তাহলে কপাল হচ্ছে না, না হ্যালো। আচ্ছা, স্যার বেরিয়ে গেছে কতক্ষণ? ওনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম মনে হয় না? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? স্যার স্যার বলছিল স্যারের ওখানে নাকি বজ্রপাত হচ্ছে। হ্যাঁ, স্যার হ্যাঁ। যদি আসতে না পারেন তাহলে বুঝতে হবে যে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, আমি ফোন দিয়ে দেখি তারপরে একটু। হ্যাঁ, আপনারা একটু লাইনে থাকুন, দেখি কি বলে স্যার।
দাদা বলছি আপনি তো বেরিয়ে গেছেন, ওখানে কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস কেটে গেছে প্রায় 5 মিনিট তো হবে। আপনি তাহলে আবার জয়েন করুন, জয়েন করে কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনারা তাহলে ওয়েট করুন, ওনার ওখান থেকে কেটে গেছে তো উনি বুঝতে পারছেন না, উনি কন্টিনিউ করেই যাচ্ছে ক্লাস, উনি আবার জয়েন করছে, ঠিক আছে? আমি আন্তরিকভাবে দুঃখিত, বুঝতে পারিনি যে আমি বের হয়ে গেছিলাম। আমাদের এখানে নেটের প্রবলেম হচ্ছে তো, যার কারণে। কোন পর্যন্ত আপনি একটু শুনেছিলেন, কাইন্ডলি একটু বলবেন? স্যার আমরা ঘাম পর্যন্ত শুনছিলাম যে তার গায়ে একটা বিন্দু বিন্দু ঘাম দৃষ্টি হবে, এই পর্যন্ত। বুঝতে পেরেছি। তাহলে আমাদের এখানে প্রচুর বর্ষা হচ্ছে তো, হঠাৎ হঠাৎ করে টোটাল আপনার নেট একদম চলে যাচ্ছে, মনে হয় নেট চলে যাওয়ার কারণে ওই সম্পূর্ণটাই হয়ে গেছিল। আপনারা কি স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? না স্যার। ও, এবার দেখা যাচ্ছে কি? না স্যার, দেখা যায় না। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। ওই পুরো প্রথম থেকে আবার আপনার স্লাইড ওপেন করা লাগলো, মাঝপথের থেকেই করলাম। এই স্লাইডে ছিলাম, তাই তো? জি স্যার। জি স্যার। আমি আলোচনা করেছিলাম যে ঘাম আমাদের কোন কোন বিষয়ে দেখতে হয়। আপনার একজন মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিশনার তারা কিন্তু শুধু ঘামটাই দেখে, যে ঘাম হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনাকে ঘামের কিভাবে দেখতে হবে, ঘামটা কোথায় হচ্ছে। মানে রোগী যখন কষ্ট পাচ্ছে শুধু কপালটা ঘামছে, না শুধু নাকের ডগাটা ঘামছে, না সমগ্র মুখটা ঘামছে, না সমগ্র শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গ ঘামছে, বিশেষ করে গলা, না যে জায়গাটা জামা কাপড়ে আটকানো রয়েছে সেই জায়গাটা ঘামছে, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। এর সাথে যখনই ঘাম হচ্ছে, ঘামের সাথে আপনাকে যেহেতু রুগী প্রচুর ঘেমে যাচ্ছে, ঘেমে কিন্তু আপনার শরীরটা ঠান্ডা হয়ে যায়, এই যে ঠান্ডা হয়ে যাচ্ছে এই বিষয়টাকেও আমাদের কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। এবার রুগী যেহেতু ঘাম হলো, এখন কিন্তু রুগী ব্যথার জন্য সেই বুকটা চেপে ধরেছে। আপনার এই ছবিটা দেখেন, ছবিতে আপনারা বুঝতে পারছেন
বুকটা চেপে ধরেছে, হালকা কিন্তু সামনে কুঁজো অবস্থায় আছে। এখন এই রোগীটা যদি আপনার পিছনের দিকে বেঁকে যায়, তাহলে আমরা কোন মেডিসিন চিন্তা করব? সামনের দিক যদি আরো একটু ঝুঁকে যায়, যেটাকে কুকুর কুণ্ডলির মতন বলা হয়, অর্থাৎ কুকুর যেভাবে কুণ্ডলি করে শুয়ে থাকে সেরকম যদি আপনার পেঁচিয়ে পড়ে। তো এই যে লক্ষণগুলো রয়েছে, এই যেমন ডায়াসকুরিয়ার যে লক্ষণটা, ডায়াসকুরিয়ার লক্ষণ কি, মূল লক্ষণটা কি? আপনাদের প্রত্যেকটা মেডিসিনের কিছু কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলোকে ওই মেডিসিনের কে নির্দেশ করে। এবার দেখেন, এই রুগীটার সবকিছুই ঠিক আছে, রুগীটার রোগটা হলো কোথা থেকে? এই যে ক্লান্ত শ্রান্ত, এই রোগটা হয়েছে গরম ঠান্ডা লেগে রুগীর এই কোনর থেকে, এইখান থেকে অর্থাৎ কোনর এইখান থেকে আপনি দেখলেন এই হাত পর্যন্ত এই অংশটুকু পুরো ঠান্ডা। এই কোনর এই হাত থেকে আপনি এই অংশটুকু পুরো কি ধরলেন? ঠান্ডা। এবং পায়েরও দেখলেন হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ঠান্ডা, দুই হাঁটু ঠান্ডা। আপনি রুগীকে জিজ্ঞাসা করলেন আপনার এরকম ঠান্ডা কতদিন থেকে? রুগী বলল এ তো গরমই হয় না, এই আমার হাত আর পা সব সময় ঠান্ডা থাকে। বলেন তো মেডিসিনটা কি হয়ে যাবে? এই সকল লক্ষণ রয়েছে, কিন্তু এই মানে দিক নির্দেশকের জন্য আপনি শুধুমাত্র এই ঠান্ডাটাকে চিন্তা করে, এবং যদি শোনেন যে রুগী লবণটা খাচ্ছে, তারপরে লবণের প্রতি চাহিদা রয়েছে অথবা লবণের মধ্যে চাহিদা নাই, তাহলে আমরা মেডিসিন কি চিন্তা করতে পারি, বলতে পারবেন? স্যার আমি কি নেটটা মিউট ইউজ করতে পারি? নেট্রামিউর ইউজ করতে পারেন, কিন্তু নেট্রামিউরের জায়গা তো না। আপনাকে হাত দেখাই দিছি, পিকুলার সিমটম, অর্থাৎ হাতের কুনোই থেকে একদম আপনার টোটাল হাত, অর্থাৎ কুনোই থেকে আপনার আঙ্গুল পর্যন্ত প্রচুর ঠান্ডা, পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত ঠান্ডা। মেডিসিন কি হবে? নেট্রাম কার্ভ, স্পেসিফিক লক্ষণ। অর্থাৎ আমাদের এই যে লক্ষণগুলো খুব প্রবল বুকে ব্যথা, এই সকল ক্ষেত্রে এবং তার যেন মনে হয় যে আমাকে ছেড়ে আমার পরিবারের সবাই চলে যাবে, বিশেষ করে স্ত্রী আমাকে চলে যাবে এই রোগের কারণে, আমি যদি কিছু হয়, এই যে একটা মানসিক চিন্তা ভাবনা, এই কয়েকটা লক্ষণ থাকলে আপনি নিট্রাম কার্ভ দেন, দেখবেন কয়েক মিনিটের মধ্যেই তার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। এবং মিরাক্কেল রেজাল্ট ঘটবে। আপনার এই যে ব্লক পর্যন্ত যেটা হার্ট অ্যাটাক, সেই রুগীকে ফিরাই দিবে। খুবই সুগভীর মেডিসিন। এখন নেট্রাম গ্রুপে দেখেন, নেট্রাম সালভ, নেট্রাম মিউ, নেট্রাম কার্ভ, এই তিনটা কিন্তু একদম কাছাকাছি, কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু তিনটার কিন্তু ভিন্নতা রয়েছে। এই বিষয়গুলো আপনারা যখন ম্যাথমেটিকা পড়বেন, আমার একটা অনুরোধ, আপনারা যখন পড়বেন গ্রুপ ধরে পড়বেন। যেমন আমাদের বিভিন্ন অভিজ্ঞ যে ডক্টররা রয়েছেন, তারা আমাদের এই সকল মেডিসিন, শুধুমাত্র আপনারা মেডিসিন আমি মনে করি পড়ার জন্য পড়বেন না, কারণ এটা পার্থক্য করে করে পড়বেন, যে কোন মেডিসিনের সাথে কোন মেডিসিনের পার্থক্য রয়েছে। এই এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? নিট্রাম কার্ভ একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, বিশেষ করে এই সকল ক্ষেত্রে। মানে আমাদের সকল হোমিওপ্যাথিক মেডিসিনই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু, বিশেষ করে যে শক্তিহীনতা ভাব, শ্রান্ত বোধ, এই যে লক্ষণগুলো রয়েছে, এই লক্ষণগুলো আপনাকে এক একটা ওষুধের সাথে মিলাতে হবে। আপনি যখনই হোমিওপ্যাথিক ওষুধ দিবেন, তখন আপনি কিছু লক্ষণ দেখবেন না যে এই লক্ষণের সাথে মিলে কিনা, সাথে কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তার পরীক্ষা করে তার বিভিন্ন বিষয়গুলো জানতে হবে। এগুলো জানা লাগবে কিনা বলুন? জি স্যার, জানা লাগবে। এখন এই বিষয়গুলো যখন জানবেন, তখন কিন্তু আপনি এই ধরনের রোগী, হার্ট অ্যাটাক, যে জায়গায় আপনার ইসকেমিক স্ট্রোক করবে বা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে মানুষ রুগীকে ওষুধ দিতে ভয় পায়, সেখানে কিন্তু আপনি ভালো রেজাল্ট দেখাতে পারবেন। আর এই ধরনের রেজাল্ট যখন দেখাতে পারবেন, তখন কিন্তু আপনার সুনাম ছড়িয়ে পড়বে সব দিকে।
তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা দিব? আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা সিবিসি এটা দিব, আপনার ফিব্রিনোজেন লেভেল পিটি, এবং আপনার অ্যাক্টিভেটেড ক্লটিং টাইম টেস্ট এইটা দিতে হবে। এর সাথে আপনি দিতে পারেন এমআরআই দিতে পারেন, সিটি স্ক্যান দিতে পারেন যদি থাকে। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনার ভেনোগ্রাফি বা ডুপ্লেক্স ভেনাস আল্ট্রাসাউন্ড এটা মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে না দিয়ে অনেক সময় দিতে হয় ওখানে ইসিজি, ইসিজির পরে ইকোতে চলে যায়। ঠিক আছে, ইসিজি, ইসিজির পরে ইকো, যদি প্রয়োজন হয় অনেক সময় এমআরআই করে। তো এমআর এ আর এমআর ভি এই দুটোর কি মনে আছে যে এটা দুটোর নাম কি? কারণ আপনাদের এই নামগুলো তো মনে রাখতে হবে। এমআরএ বলতে কি বোঝানো হয় একজন একটু চেষ্টা করুন, একজন একটু বলুন। এমআরএ এমআরএ হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স এনজিওগ্রাফি। এ ফর এনজিওগ্রাফি, এম তে ম্যাগনেটিক, আর ফর রিজোনেন্স। তাহলে সংক্ষেপে আমরা লিখতেছি এমআরএ। আর এমআরভি ম্যাগনেটিক রিজোনেন্স ভেনোগ্রাফি, ভেনোগ্রাফি। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা সংক্ষিপ্ত নামগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এবং দেখেন এখানে হার্ট অ্যাটাক বা এই ধরনের যে রোগীগুলো আছে এই রোগীর ক্ষেত্রে কিন্তু আপনার কিছু কমন মেডিসিনের মধ্যে আমি ল্যাকেসিসকে খুব গুরুত্ব দিয়ে থাকি। ল্যাকেসিস মেডিসিনটা রয়েছে, ক্যালকেরি আয়োড রয়েছে, নিট্টাম কার্ব রয়েছে, আরো কিন্তু অনেক ওষুধ রয়েছে আপনার লক্ষণ সাদৃশ্যে কিন্তু আসবে, যেমন কার্ডুয়াস মেরিনাস রয়েছে, এইটা, তারপরে আপনার ভাইপেরা রয়েছে, সাথে আপনার এই যে ব্যাথরপাস ল্যান্সিওলোটাস এই ধরনের রোগের ক্ষেত্রে এই মেডিসিন গুলো কিন্তু বেশ ব্যবহৃত হয়। তবে আপনাকে অবশ্যই রেপার্টরাইজেশন যদি আপনি শেখেন সেক্ষেত্রে আপনার সহায়ক হবে, আপনি অনেকগুলো ওষুধ দেখতে পাবেন এবং তার মধ্যে থেকে ম্যাথমেটিক্যাল জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি কি করবেন, সঠিক ঔষধটাকে খুঁজে বের করবেন এবং সেই ওষুধটা আপনি যখন দিবেন সিমিলিমাম আর সিমিলার। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমিলিমাম খুঁজি, কিন্তু সিমিলিমাম কিসের সিমিলিমাম? কারণ আমাদের হ্যানিম্যান স্যার, যদি আমি অর্গাননের প্রথমে বলা হচ্ছে সিকের কথা, অর্থাৎ আমাদের সিকে ট্রিটমেন্ট করতে হবে, সেই সিককে খুঁজে বের করতে হবে, সিক কেন বললেন, অর্গাননটাকে বুঝতে হবে। আর এই অর্গাননকে বুঝতে গেলে আপনি খুব ভালো বুঝতে পারবেন যে আমরা চিকিৎসা কার করব, কোথায় করব, চিকিৎসকের আমাদের কিভাবে কি করতে হবে, টোটাল অল এভরিথিং আপনার কোথায় বর্ণনা আছে, অর্গান অফ মেডিসিনে বর্ণনা আছে। তো এই যে ওষুধগুলো দিবেন আমি তো বললাম, কিন্তু এই ওষুধটা দিবেন কিভাবে তার বর্ণনা আপনাকে মানতে হবে কোথা থেকে, অর্গাননকে। আপনি যাই করেন না কেন আপনার মূল হচ্ছে অর্গানন। অর্গাননকে সাথে রেখে আপনি যে কোনো প্রশ্নের উত্তর খুঁজবেন, আপনি পেয়ে যাবেন। তবে আপনাদের জেনে খুশি হবেন আমাদের কিন্তু আর কয়েকটা দিন পরেই কিন্তু আমাদের অর্গান অফ মেডিসিন বিশেষ করে ষষ্ঠ সংস্করণের 100 বছর পূর্তি হতে চলেছে। তো আমরা বিশেষ করে বাংলাদেশ হোমিও পরিষদের মাধ্যমে কিন্তু একটা প্রোগ্রাম হবে। আপনাদের যদি কারো সম্ভব হয় ঢাকাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, ইন্ডিয়া থেকে অনেকে আসবেন, আপনার শিক্ষামন্ত্রীও থাকবেন। তো এই ধরনের প্রোগ্রামে গেলে অনেক কিছু জানা যায়, লেটেস্ট অনেক তথ্য জানা যায়। তবে যদি যাদের সম্ভব আছে তারা চেষ্টা করবেন আপনার যে কোনো প্রোগ্রাম যে কোনো জায়গা থেকে যখন শুনবেন যে এখান থেকে আমি কিছু শিখতে পারবো, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাদের শিডিউলকে চেঞ্জ করে আপনাদের কি করতে হবে, শিখতে হবে। আর যাদের পক্ষে যাওয়া সম্ভব না তারা কি করবেন, এই ধরনের আমাদের বাংলাদেশে অনেকগুলো অনলাইনে ফ্রি সেশন হয়, সেখানে আমরা শিখবো, বই পড়বো এবং বইয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হতে হবে। আগামী ক্লাসে আমি আলোচনা করবো হচ্ছে ইডিমা বা শোথ নিয়ে। তো এই বিষয়টা আগামী ক্লাসে আলোচনা করব। আপনারা এই বিষয়টা একটু দেখবেন, কারণ ইডিমা খুবই একটা গুরুত্বপূর্ণ বর্তমানে রোগ, যেটা
হচ্ছে, কারণ বর্তমানে হার্ট ফেলিওর, লিভার সিরোসিস, কিডনি ডিজিজ, থাইরয়েড ডিসঅর্ডার, তারপর বিভিন্ন ওষুধের কারণে কিন্তু আপনার ইডিমা হয়ে থাকে, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে হোমিওপ্যাথিতে কিন্তু অনেক রোগী আসে, এবং এই বিষয় নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব, কারণ এখানে অনেক কিছু আছে, যেমন ঠোঁট ফুলে যায়। এই যে জাস্ট ঠোঁট ফুলে যাওয়া, লিম্ফ ইডিমা, এই লিম্ফিডিমার সাথে কিন্তু আপনার অনেক কিছু জড়িত। যেমন একটাই ঠোঁট ফোলা, যেটাকে আমরা বলতেছি ঠোঁট ফুলে গেছে, ঠোঁট ফুলে গেল। ঠোঁট ফুলে যাওয়া বলতে আমরা সাধারণত কি বুঝি, ঠোঁটের দেখেন এই জায়গায় যে কোষ বা কলা, আমরা এই উপরের ঠোঁটটা দেখেন এখানটা কতটা ফোলা রয়েছে, এই যে অংশটুকু দেখেন ফোলা। এখন এখানে কি হয়েছে, মূল কথা হচ্ছে আমাদের জলীয় পদার্থ জমে ঠোঁটের আকৃতিটা বড় হয়ে গেছে। এখন এটা কেন হচ্ছে, এই ঠোঁট ফোলাটা কেন হলো, কেনর যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে জানতে হবে কোল্ড সোর বা জ্বর ঠোসা হয়, প্রদাহ হতে পারে, ব্যথা থাকতে পারে, হারপিস, জিন হারপিস, আপনার জিনজিআই ভোস্টোমাইটিস, অর্থাৎ হারপিস জোস্টা আছে, হারপিস সিম্পলেক্স আছে, কিন্তু ঠোঁটে যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন আপনার একটা হারপিসের একটা স্টেন, যেটা হচ্ছে হারপিস জিনজাইভোস্টোমাইটিস। তারপরে অ্যালার্জি জনিত কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে, পোকামাকড়ের কামড়ে হতে পারে, আপনার বিভিন্ন মারাত্মক ক্যান্সার ডিজিজের কারণে হতে পারে, অ্যালার্জি জনিত কারণে হতে পারে, তারপরে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে আপনার সূর্যের আলোর যে প্রতিক্রিয়া, সানবার্ন, যেটাকে বলা হচ্ছে অ্যানাফাইলেটিক রিয়াকশন। তো এই ধরনের একটা ডিজিজ, একটা লক্ষণ, সেই লক্ষণে কিন্তু অনেকগুলো রোগের কারণে হচ্ছে। এখন আপনারা বলতে পারবেন যে আমরা তো রোগের ট্রিটমেন্ট করব না, রোগীর ট্রিটমেন্ট করবো। অবশ্যই আমরা রোগীর ট্রিটমেন্ট করব, কিন্তু রোগীটার ভিতরে যে সাধারণ লক্ষণ ও অসাধারণ লক্ষণ, আপনি যদি একটা রোগের সাধারণ লক্ষণ না জানেন, আপনি ওই রোগের অসাধারণ লক্ষণটা কিভাবে খুঁজে বের করবেন? এই জন্য আমি মনে করি আপনাদের এই বিষয়গুলো জানতে হবে, এবং আপনারা এটা একটু পড়বেন, কারণ আপনারা যদি না পড়েন, তাহলে আমি যখন বর্ণনা করব তখন আপনাদের কাছে জিনিসটা ভালো লাগবে না, বা মনে হবে যে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে। অনেক সময় আছে কিন্তু মেয়েদের মধ্যে এটা দেখা যায়, বা ছেলেদের মধ্যে হয়, ছেলেরা লিপ জেল ব্যবহার করতেছে, ঠোঁটটা ফুলে গেল, মেয়েরা লিপস্টিক ব্যবহার করতেছে, নতুন কোনো ব্র্যান্ডের করছে, অনেক দামি ব্র্যান্ড, কিন্তু ঠোঁটটা ফুলে গেল। সেই ক্ষেত্রে আপনি যদি ডিজিজ সরাসরি চিন্তা করেন তাহলে তো হবে না। এই ক্ষেত্রে আপনি বলবেন যে আপনি মেয়েদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি নতুন কোনো ব্র্যান্ড ইউজ করছেন না, আমি এটা তো ব্যবহার করি রেগুলার। ভালো কথা, তো ওইটা শেষ হয়ে কি নতুন কোনোটা কিনেছেন, মানে ওই কোম্পানি নতুনটা? হ্যাঁ, নতুন একটা ব্যবহার করছি, তো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার ডুপ্লিকেট। কারণ বাংলাদেশে চকবাজারে আপনার বড় বড় ব্র্যান্ড, বিদেশি ব্র্যান্ডের অ্যাভেলেবেল আপনার কি হয়, কপি হয়, এবং সেই ক্ষেত্রে আপনার লিপস্টিক থেকে শুরু করে সকল প্রসাধনেই কি হয়, ডুপ্লিকেট হয়। তো এই ধরনের ডুপ্লিকেট জিনিস যদি ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে কিন্তু খুব বেশি কিছু না, আপনি যদি এই করেন মেডিসিন হিসেবে, আপনি জাস্ট ক্যালেন্ডুলা দিয়ে একটুখানি ওয়াশ করে, যদি আপনি ধাতুগত মেডিসিন বা কোনো মায়াজমেটিক যদি তার কোনো কজেশন থাকে, সেখানে আপনি একটা ডোজ যদি সেগুলো থাকে, আপনি সেটা দিলেন। আর যে কোনো কিছু যদি আপনি দেখেন টিকার যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি থুজের একটা ডোজ দিতেই পারেন, বা আপনার লক্ষণ সাদৃশ্যে যে কোনো ওষুধ দিলেই কিন্তু এই ধরনের প্রবলেম সমাধান হয়ে যায়। তাহলে এই কারণগুলো ছাড়াও কিন্তু আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ থাকে, যেমন ঠোঁট ফুলে যায়, যেমন অ্যাক্রোমেগালি মেগলি, তারপরে সেলুলাইটিস, ক্রনস ডিজিজ, এক্সিমা, তারপরে কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, এনজিওইডিমা, তো কাওয়াসাকি ডিজিজ, স্টিফেন জনসনস সিনড্রোম, গ্লুকোগোনোমা, বা এই যে রোগগুলো আছে, এই রোগগুলোর কারণেও কিন্তু আমার ঠোঁটটা ফুলতে পারে। আপনাকে ডিজিজটা অবশ্যই অবশ্যই ভালো করে জানতে হবে। এই ডিজিজটা যখন জানবেন, এরপরে চিন্তা করবেন কোন ধরনের ব্যক্তির রোগ হয়েছে। মানে আগে তো রোগটাকে জানেন, এবার আপনাকে খুঁজে বের করা কোন ধরনের ব্যক্তির রোগ হয়েছে, কারণ ধরনটা কি, ব্যক্তিটা কি।
আমি তো একটা ব্যক্তিকে খুঁজতেছি যে ব্যক্তিটা কোনো না কোনো মেডিসিনের আমাদের হার্ব বা আমাদের ভেষজের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ ধাতুগত ভাবে যদি চিন্তা করেন এই রুগীটা কোন ধাতুর, তাহলে আমাদের কোন ধাতুর আপনার অর্গান অফ মেডিসিন যখন আপনি পড়বেন তখন স্যার এরপরে দেখেন মায়াজমের অনুসারে সে কোন মায়াজমের, সরিক মায়াজম, সিবিলিটি মায়াজম না সাইকোটিক মায়াজম, না আপনার সরিক পিডেমের টিউবারকুলার ডায়াথিসিস, না সিবিলিটিক পিডেমের টিউবারকুলার ডায়াথিসিস, তাহলে এই ডায়াথিসিস কোনটা। এরপরে অনেকে আমাদের রাজন শঙ্কর স্যার আবার ক্যান্সার মায়াজম বলেছেন, তো তারপরে টাইফয়েড বা বিভিন্ন ধরনের আপনার মায়াজম অনেকে বর্ণনা করেছেন। ডক্টর শ্যামল কুমার দাস স্যার আবার উনি পিআরএস এবং পিটিএস সম্পর্কে দুটো ধারণা দিয়েছেন, যেটা আবার আমাদের অর্গান অফ মেডিসিনকে যে কথা বর্ণনা ছিল। কারণ অর্গান অফ মেডিসিন যদি আপনি ভালোভাবে পড়েন ওখানে বলা আছে সোরার আগেও কিছু ছিল প্রি ডিসপোজিশন, অর্থাৎ তার আগে কিছু ছিল, এবং মেডিসিনাল ট্রমার একটা বড় ইয়ে আছে যেটা আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা করা খুবই দুরূহ ব্যাপার। এই বিষয়গুলো অর্থাৎ হোমিওপ্যাথিতে আপনার লেটেস্ট যে সকল ডাক্তার, যেমন আমাদের জর্জ ভিতলকার স্যার তো আমাদের অরাম মেটালিকাম নিয়ে একটা লেটেস্ট গবেষণা করেছেন, যেখানে আমাদের হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা করেছেন। তো এই যে সামগ্রিক বিষয়গুলো, এই বিষয়ে তথ্যটাও আপনাকে জানতে হবে, সাথে রোগ সম্পর্কে জানতে হবে, সাথে রুগী সম্পর্কে জানতে হবে, রুগীটা কোন ধরনের, মানে কোন ধরনের ব্যক্তির রোগ হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে সাধারণত একজন অ্যালোপ্যাথিক ডক্টর যতদূর জানছেন ততদূরই কিন্তু হবে না, আপনাকে আরো গভীরে পড়াশোনা করতে হবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এবার লক্ষণ এই সকল ক্ষেত্রে আপনাকে প্রথমে কেস হিস্ট্রি নিতে হবে, রুগী হিস্ট্রি নিবেন, এর সাথে আপনাকে আরো খাদ্য তালিকায় সে কি কি ব্যবহার করে, এবং অনেক সময় আছে কি এই ধরনের রুগীর ক্ষেত্রে আপনি কিছু নিয়ম কানুন, খাবারের নিয়ম কানুন এসব বলে দিবেন। তো আজকে আলোচনা এই পর্যন্ত করছি, এবং আমার মনে হয় এখন 3D মডেলে কি দেখাবো, নাহলে আগামী ক্লাসে আমি 3D মডেল নিয়ে আলোচনা করব, যেহেতু প্রায় 10টা বাজতে চলে। আপনার কি বলেন? 3D মডেল নিয়ে কি এখন বর্ণনা করব না আগামী ক্লাসে? আজকে এই পর্যন্ত, আপনার বলুন। স্যার যদি সুযোগ থাকে তাহলে 3D মডেল আমার দেখানো। সুযোগ তো আছে, আমি তো আপনাদের জন্য আছি। স্যার আমরা চাচ্ছি, মানে আমাদের ভালো লাগছে, মনে হচ্ছে 3D মডেলটা দেখলে আরো ভালো লাগবে। অবশ্যই অবশ্যই, আমি 3D মডেলটা ওপেন করছি। অর্থাৎ যতক্ষণ আপনারা আছেন আমি 10টা 5 পর্যন্ত আমি ক্লাসটা কন্টিনিউ করি, এই এতটুকু সময় আপনারা থাকেন, তাহলে হবে কি বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। আর 3D মডেলে দেখলে হয় কি খুব সহজে জিনিসটা হৃদয়ঙ্গম হয়। এই দেখেন, প্রথমে আমাদের ব্লাড ভেসেলটাকে আমাদের বুঝতে হবে। দেখেন আমাদের ব্লাড ভেসেল দেখতে পাচ্ছেন, অর্থাৎ একই জিনিস এক পাশে এক রং আর এক পাশে এক রং থাকতেছে, এক পাশে লাল থাকছে যেটাকে আমরা আর্টারি বলতেছি, আর এই পাশে এটাকে বলতেছে ভেইন। ঠিক আছে, আর্টারি আর ভেইন তো বোঝা গেল। এবার দেখেন এই মাঝখানে যেটা থাকতেছে এটাকে বলা হচ্ছে ক্যাপিলারি নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে আপনি বলেন নেট, নেট থেকে নেটওয়ার্ক অর্থাৎ জাল, এখানে অনেক কিছু ক্যাপিলারি রয়েছে, নেটওয়ার্কটা রয়েছে ক্যাপিলারি নেটওয়ার্ক। এর মাধ্যমে কি হয় আমাদের রক্তের বিভিন্ন যে উপাদানগুলো আছে অক্সিজেন সরবরাহ সকল কিছু হয়। তাহলে আমরা এই বিষয়টা এখন দেখেন আর্টারি এবং ভেইন, তো এখানে আমাদের দেখেন মূল বিষয়গুলো কি। আপনার প্রত্যেকটা রক্ত কিন্তু একটা ভালভা রয়েছে, অর্থাৎ লুমেন এবং আর্টারি এবং ভেইন, এই যে বিষয়গুলো রয়েছে আমাদের শরীরে যাচ্ছে, যে আপনার ভেইন হয়ে সেটা কি হচ্ছে আমাদের শরীরে এটা কিন্তু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এটা সার্কুলেশন হচ্ছে।
অর্থাৎ এই যে সার্কুলেশনটা হচ্ছে, এই সার্কুলেশনটা এই এর মাধ্যমে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা দেখেন এই যে পার্ট পার্ট আপনারা কাইন্ডলি আমার মনে হয় দেখলে বুঝতে পারবেন। দেখেন এই ভিতরের যে ভেসেলটা থাকছে এটার নাম এটার নাম হচ্ছে endothelium, এন্ডোথিলিয়াম। আপনারা কি শুনতে পাচ্ছেন উচ্চারণটা? endothelium, endothelium, এন্ডোথিলিয়াম। এরপরে যে পার্টটা, এই পার্টটাকে কি বলা হচ্ছে? এন্ডোথিলিয়াম পার্টই বলা হয়। endothelium, অর্থাৎ এই যে ভিতরে এই অংশটা এটা হচ্ছে এন্ডোথিলিয়াম। এইটা হচ্ছে internal elastic membrane, এই মেমব্রেনটা হচ্ছে ইলাস্টিক একটা মেমব্রেন যেটা আমাদের শরীরের ভিতরে থাকে, যার কারণে বলা হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক মেমব্রেন। এর উপরে একটা থাকছে যেটাকে স্মুথ মাসেল। আমাদের যে মাংসপেশি রয়েছে না, মাংসপেশির মধ্যে স্মুথ মাসেল। smooth muscle of the tunica media, এখন এই যে মিডিয়াটা এইটা হচ্ছে টিউনিকা মিডিয়া। এই টিউনিকা মিডিয়ার মধ্যে আমার এটা হচ্ছে স্মুথ মাসেল। এই স্মুথ মাসেলের পরে হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক মেমব্রেন। external elastic membrane, এর পরে হচ্ছে আমার কি tunica externa or tunica adventitia, এই টুনিকা এক্সটার্না। এই যা কিছু বললাম এটা হচ্ছে টুনিকা এক্সটার্না এবং এইটার মধ্যেই আমার এই বিষয়গুলো রয়েছে। এবার আমাদের এই পাশে কিন্তু সেম জিনিস, ঠিক আছে, যা বললাম একই জিনিস, কিন্তু লেফট সাইড রাইট সাইড একটা হচ্ছে, এটা হচ্ছে আমার কিসের মধ্যে, এটা হচ্ছে ব্রেইনের মধ্যে, ঠিক আছে। এরপরে আপনার আর্টারি, এই যে আর্টারি যে ব্লক গুলো আমরা দেখালাম, সেই ভালভা মানে এই যে আর্টারি গুলো থাকে এই আর্টিওলের মধ্যে বা পালমোনারি আর্টিওল, এই জায়গা যদি আপনার কোথাও রক্ত জমাট বেঁধে যায় তখন কিন্তু ওই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাহলে আমার এইখানে ভিডিওটা দেখি, আমাদের সার্কুলেটরি সিস্টেম কি হচ্ছে, আমার হৃৎপিণ্ড পাম্প হচ্ছে, আমাদের রক্ত প্রবাহিত হচ্ছে। এবার ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু আপনার রক্ত কি হচ্ছে, এখানে আমার রক্ত যাচ্ছে আসছে, আমার রক্ত শোধন হচ্ছে, অক্সিজেন প্রবাহ হচ্ছে, এইটা কিন্তু খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে পাম্প হতে থাকে। এখন এই পাম্পটা যে জোরে হয় তাতে কিন্তু আপনার 3 তলা পর্যন্ত উঁচুতে আপনার কি হবে, যদি আমরা পাম্প, আমাদের হার্টবিটের যে পাম্পটা এটা এতটা পাওয়ারফুল, 3 তলা পর্যন্ত কিন্তু সেই পাম্পের শক্তিতে আমরা যে কোনো কিছু উঠে যেতে পারে, এত শক্তিশালী পাওয়ারফুল এই পাম্প হচ্ছে। এরপরে আপনি blood দেখেন pressure is used as a measure of normal cardiovascular function. এখন The point of কার্ডিওভাস্কুলার highest ফাংশন pressure আমার when the কি ventricles হচ্ছে, are contracting and the pressure is highest এই in the arteries is called systolic pressure. The এই point of সিস্টোলিক lowest প্রেসার pressure when চলতেছে, the ventricles are relaxed and the semilunar valves are closed is called diastolic pressure. তাহলে ডায়াস্টোলিক, Blood pressure সিস্টোলিক is এবং commonly ডায়াস্টোলিক। recorded by measuring both এই systolic যে and diastolic সিস্টোলিক আর pressure. ডায়াস্টোলিক, The এটাই average কিন্তু আমরা systolic pressure is কি 120 করতেছি, millimeters of আমরা mercury. প্রেসার The মাপছি। average diastolic pressure is অর্থাৎ 70 to আমাদের 80 millimeters ডায়াস্টোলিক of mercury. প্রেসার এবং সিস্টোলিক, তাহলে আমার এভারেজ ডায়াস্টোলিক প্রেসার থাকবে 70 থেকে 80 mm মার্কিউরি, ঠিক আছে, mmHg লেখা হয়। তাহলে আর আমার সিস্টোলিক তাহলে থাকবে কত, 120, ঠিক আছে, 120 থেকে 130 বা 120 থেকে আপনি 110 থেকে 120 ধরতে পারেন, ঠিক আছে। তাহলে আমার সিস্টোলিকে থাকছে 120 হচ্ছে স্বাভাবিক, কখন আমরা 10 কম ধরা হয়, বেশি ধরা হতে পারে। তো এই বিষয়টা আমরা কি করলাম, খেয়াল করতে হবে। তাহলে এইটা কোথায় কাজ হচ্ছে আমাদের, এগুলো কিন্তু সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেসার আমাদের সম্পূর্ণ হার্টে হচ্ছে। তাহলে আমাদের রক্তে যে আপনার মিলিলিটার যে আমাদের পাম্প হয়, এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এটা আমাদের কোথায় হচ্ছে, হার্টের আমার সিস্টোলিক ডায়াস্টোলিকের প্রেসারটা কোন জায়গা হচ্ছে, তাহলে আমাকে এই যে এই পাশটা বুঝতে হবে। তাহলে এই যে অঙ্গটা, এটাকে বলা হয় কি, রাইট অ্যাট্রিয়াম, Right atrium. এটা রাইট অ্যাট্রিয়াম। আর এই ভিতরের অংশটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, যেটাকে বলা হয় Myocardium.
তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশন কোথায় হয়? তাহলে মায়োকার্ডিয়ামের ভিতরে হয়। তাহলে আমরা সহজভাবে বুঝলাম। এরপরে দেখেন লেফট ভেন্ট্রিকল, Left ventricle. এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ Right ডান ventricle. রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এরপরে আমরা যদি এটা চিন্তা করি তাহলে হার্টের এটাকে কি বলতে হচ্ছে? Diaphragmatic surface of the heart. ডায়াফ্রাগমেটিক সারফেস হার্টের এই যে অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে, Inferior vena cava. তাহলে আমার ইনফেরিয়র ভেনা কেভা হচ্ছে এইটা, আর এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা, Superior vena cava. আর এটা হচ্ছে অ্যারোটা, Aorta. যেটাকে বলছে অ্যাওটা, অনেকে অ্যাওটা বলে, কেউ অ্যারোটা বলে, সমস্যা নেই। এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, Pulmonary trunk. আর ভিতরে যেটা আপনার ওই লাবদাব শব্দ হয় এইখান থেকে কিন্তু হয়। Right cusp. লেফট কাস্প, Left cusp. এটা হচ্ছে এন্টেরিয়র কাস্প। Anterior cusp. তাহলে রাইট, লেফট, অ্যান্টেরিয়র। তাহলে আমার পালমোনারি ভালভের মধ্যে তিনটা অংশ, এটা হচ্ছে রাইট, এটা লেফট, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র। তাহলে এই তিনোটাই আছে কাস্প। তাহলে আমাদের এই এটা বিষয় আমরা দেখলাম। এরপরে এখন এটা থাকছে কোথায়? আমাদের হার্টটা এখানে থাকছে, সার্কুলেশন এখানে হচ্ছে, হার্ট অ্যাটাক এখানে হচ্ছে। তো আজকের আলোচনা কিন্তু এই বিষয় নিয়েই ছিল। আমরা আরেকবার দেখে নিই, আমাদের হার্ট অ্যাটাকটা যদি হয় তাহলে আমাদের এইখানে কোনো না কোনো প্রবলেম হচ্ছে, যার কারণে আমাদের হার্ট অ্যাটাক হয়। তো সেই কারণগুলো বর্ণনা করার চেষ্টা করেছিলাম, এবং আপনারা একটু ভালোভাবে যদি দেখেন সুপিরিয়র ভেনা কেভাটা হচ্ছে এই Superior vena cava. সুপিরিয়র ভেনা কেভা বেস লাইনটা দেখেন, এটা হচ্ছে বেস লাইন। তাহলে আর আমাদের এই যে এটা হচ্ছে অ্যারোটিক আর্টস, অ্যারোটা, Aorta. অ্যারোটা। তাহলে আমাদের দেখেন হার্টের থেকে আমাদের তাহলে রক্তের সাথে আমাদের অক্সিজেন যাচ্ছে। তাহলে আমাদের ভেইন বোঝা যাচ্ছে, তো এটা কিন্তু ভেইন, আর এটা আর্টারি। আর্টারি লাল, আর্টারি লাল, বারবার করে খেয়াল রাখবেন, আর্টারি হচ্ছে লাল আর ভেইন হচ্ছে নীল। বোঝা গেল? জি স্যার। তো যাক, আমার মনে হয় দাদা, আপনার, তাহলে আমি রেকর্ডিং কি অফ করবো? হ্যাঁ এখন অফ করে দেন। শুভরাত্রি। আগামী